বেশ জোরে বৃষ্টি এসে গেছে। আপনারা অবশ্যই বর্ষাকালে ঘাটশিলা ট্যুর করলে অবশ্যই একটা ছাতা নিয়ে আসবেন। সুবর্ণরেখা নদীতে যে এত মাছ, আমি সত্যি মাছের প্রেমে পড়ে গেছি। পয়সা বসুল, ঘাটশিলা ট্যুরের পয়সা বসুল। আমার খুব ভালো লেগেছে। এ বেশ একটু অ্যাডভেঞ্চার টাইপ, ওকেও দেবো। আর একটা প্ল্যান আপনাদের বলে দিচ্ছি, ওইভাবে যদি ঘোরেন তাহলে সুবিধা হবে, আপনাদের টাকাও বাঁচবে আর পুরোটা এক্সপ্লোরও করতে পারবেন। বর্ষা মানেই শুধু বৃষ্টি নয়, প্রকৃতির নতুন করে প্রাণ ফিরে পাওয়ার গল্প। পাহাড়ের গায়ে মেঘের আলিঙ্গন, নদীর উচ্ছ্বাসিত স্রোত, লেকের শান্ত জলে বৃষ্টির নকশা, আর জঙ্গলের সবুজে জীবনের নতুন স্পন্দন। এইসবের মধ্যেই লুকিয়ে আছে বর্ষার আসল সৌন্দর্য। এই বর্ষাকে উপভোগ করতে চলুন ঘুরে আসি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের এক দারুণ টুরিস্ট স্পট ঘাটশিলাতে, যেখানে রয়েছে পাহাড়, লেক, নদী, ঝর্ণা আর খুব সুন্দর সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য। আর তার সাথে রয়েছে বাঙালির সাহিত্য জগতের এক অন্যতম ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। এর সাথেও দেখার সুযোগ মিলবে ভারতবর্ষের একমাত্র ইউরেনিয়াম উত্তোলন কেন্দ্র। এছাড়া টোটাল 16টা স্পট আছে এই ঘাটশিলাতে। সবটা দেখতে মোটামুটি 1 রাত্রি 2 দিনের ট্যুর করতে হবে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ বিদুষী চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত। আমরা আগের ভিডিওতে দেখেইছেন আমরা কীরকম পরিস্থিতিতে এই ঘাটশিলাতে এসে পৌঁছেছিলাম। যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে রাখলাম। অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমরা হোটেলে জাস্ট চেকিং করে আমরা এবার বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য, কারণ এখন ঘড়িতে বাজে বিকাল 4টে। কালকে সারাদিনটা আমরা পাবো না, যেহেতু ট্রেন রয়েছে। আজকে আমরা কিছুটা জায়গা কভার করে নেবো। তবে এখানে এসে কথা বলে যেটা জানতে পারলাম, ঘাটশিলাতে 3টে দিক রয়েছে, আর এই 3টে দিকের মধ্যেই এই 16টা স্পট ছড়িয়ে রয়েছে। তবে তার মধ্যে একটা হচ্ছে ঘাটশিলার লোকাল, যেটা আপনারা অটোতে ঘুরবেন, এতে আপনাদের খরচ অনেকটাই কম লাগবে। আর আরও যে 2টো দিক রয়েছে সেটা অবশ্যই গাড়ি নিয়ে ঘুরবেন, তাহলে অনেকটা কমফোর্টেবলি এবং খুব তাড়াতাড়ি স্পটগুলোতে আপনারা যেতে পারবেন। আমরা নিয়ে নিয়েছি একটা অটো করে আজকে মোটামুটি 4-5টা টুরিস্ট স্পট আমরা ঘুরবো। কত কি ভাড়া লাগে সেটা শেষে জানাচ্ছি, আগে স্পটগুলোতে চলুন। আমাদের প্রথম স্পট সূর্য মন্দির, যেটা আমাদের হোটেল থেকে খুবই কাছে, আর এখানে ভজন চলছে। আর এই সূর্য মন্দিরের ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আমরা ওখানেও একবার যাব। ওইদিকে নৌকা যাচ্ছে। এইখানে সুবর্ণরেখা কিন্তু খুবই শান্ত। তবে এই ট্যুরে আমরা আরও অনেক জায়গা থেকে সুবর্ণরেখাকে আরও বিভিন্ন রূপে দেখতে পাবো। পৌঁছে গেছি চিত্রপুর পাহাড়ে। এখানে একটা মন্দির আছে। একটা ছোট্ট 3-4 মিনিটের ট্রেকিং করে এই মন্দির পর্যন্ত আসা যাবে। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন রকমের পাথর এবং তাকে রং করা রয়েছে বিভিন্ন কালারে। ছবি তোলার জন্য কিন্তু একটা দারুণ জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেন লাইন, যদি এই মুহূর্তে একটা ট্রেন আসতো তাহলে পুরো পিকচারটা আরও সুন্দর লাগতো। এখন চলেছি সুবর্ণরেখা রিভার সাইডের উদ্দেশ্যে। তবে ড্রাইভার দাদা বলল মাঝখানে একটা স্পট পড়বে, রাজবাড়ি, ঘাটশিলা রাজবাড়ি। তবে এই রাজবাড়ির মালিকানা কিন্তু রাজার বংশধরের কাছে নেই, এটা অন্যজনের কাছে চলে গেছে। পৌঁছে দেখি রাজবাড়ির গেট বন্ধ, আর স্পটটাতে সেরকম কিছু নেই, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন সময় বিকাল 5:30। এটা আমাদের 3 নম্বর স্পট। এখন আমরা চলেছি সুবর্ণরেখা রিভার সাইড দেখতে। নদীটা পুরো পাথুরে, জলের স্রোত নেই। চলুন দেখাই আপনাদের। সুবর্ণরেখা নদীতে যে এত মাছ, আমি সত্যি মাছের প্রেমে পড়ে গেছি। মানে ছোট ছোট বাটা,
রুই মাছের ছানা, মৃগেল মাছের ছানা পুরো চোখের সামনে দেখা যাচ্ছে। মনে হয় যেন ধরি, কিন্তু ধরতে পারবো না। মানে ভর্তি, মানে পুকুরেও মনে হয় এত মাছ থাকে না, মানে এই সামনেটাতে এত মাছ রয়েছে উপর থেকে। আর জলটা এতটাই স্বচ্ছ, পুরো দেখা যাচ্ছে সমস্ত কিছুটা, দারুণ লাগছে। রিভার সাইড দেখে ফিরে আসার সময় ড্রাইভার দাদা আরেকটা মন্দিরে আমাদেরকে নিয়ে এলেন, রঙ্কিনী মাতা মন্দির। কিন্তু এটা জাদুগোড়া রঙ্কিনী মাতা মন্দির নয়, এটা ঘাটশিলা রঙ্কিনী মাতা মন্দির। এখানেও বহু বছর ধরে পুজো অর্চনা হয়ে থাকে এবং একটা বিশেষ সময়ে এখানে মহিষ বলিও হয়, সেটাও দেখালেন। এখন চললাম পথের পাঁচালীর সসটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি দেখার জন্য, যেটা এই লোকালের মধ্যেই রয়েছে। আমরা যখন এসে পৌঁছালাম তখন এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদা কিছুজনকে জিজ্ঞাসা করলেন বা এনার কেয়ারটেকারের নাম্বার খোঁজার চেষ্টা করলেন, কিন্তু বললেন যে না, আজকে অলরেডি বন্ধ এবং সময়ও দেওয়া রয়েছে এখানে। সত্যি আমরা অনেকটা লেট হয়ে গেছি। যাই হোক, কাল আমরা এটা দেখবো, সেরকমই একটা প্ল্যান করলাম। এরপর আমরা চলে যাব হোটেলে। আমরা আজকে দিনে সাইট সিন করে চলে এসেছি হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুমের ব্যালকনি। আমাদের হোটেলের লোকেশনটা একদম পাড়ার মধ্যে। এইখান থেকে সোজা যে চলে যাচ্ছে রাস্তাটা, এটা গেলেই একটা ট্রেন লাইনের ক্রসিংটা রয়েছে, তারপরে কিছুটা গেলেই স্টেশন। আর ট্রেন লাইনের ক্রসিংটা ঠিক পেরিয়েই ওখানে রয়েছে রামকৃষ্ণ মঠ। আমরা 2টো রুম বুক করেছিলাম এবং আমাদের যে রুমগুলো দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে একটি গেট, এবং গেট থেকে ঢুকলেই একটা কমন এরিয়া আছে, আপনি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন বা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর তারপরেই রয়েছে বাঁদিকে কিচেন, আর ডান দিকে একটা বাথরুম রয়েছে, যেটা একটা রুমের জন্য, আর একটা রুমের জন্য সেপারেটলি অ্যাটাচ বাথরুম রয়েছে। রুমটা দেখাই চলুন। হোটেলটা একদমই নতুন, তাই সমস্ত অ্যামিনিটিসগুলোও কিন্তু নতুন। খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে। গোয়াইবিওতে বুক করেছিলাম এবং আমাদের 2টো রুমের ভাড়া পড়েছে 2500 সামথিং, যেটা মনে হচ্ছে না ঠিকই আছে এখন। তবে এখানে একটা সমস্যা, এই হোটেলের খাওয়ার সামনাসামনি কোনো রেস্টুরেন্ট নেই, তবে এখানে জোম্যাটো আছে। জোম্যাটোর মাধ্যমে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ঘাটশিলা ভ্রমণের 2য় দিন। আজকে আমরা একটা গাড়ি করে নিয়েছি। আজকে স্পটগুলো একটু দূরে দূরে রয়েছে, তাই গাড়ি একটু কমফোর্টেবল মনে হবে। আচ্ছা, কাল আমরা যে অটো করে গিয়েছিলাম আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা। চলে এসেছি আজকের প্রথম স্পট রামকৃষ্ণ মঠে, যেটা আমাদের হোটেল থেকে খুবই কাছে রয়েছে। আমরা এখন আছি রামকৃষ্ণ মঠ। তো জায়গাটা খুব শান্ত। এখানে বাচ্চাদের একটা স্কুলও চলে, তার সাথে বেশ কিছু কোয়ার্টার রয়েছে। এখানে ফুলের বাগানও রয়েছে, সুন্দর সুন্দর ফুল রয়েছে। একটা পদ্মের চাষ রয়েছে এখানে, আপনাদের দেখাচ্ছি, দারুণ হয়েছে পদ্মটা। আমরা সাধারণত ঝিলে বিলে পদ্মটা দেখি, কিন্তু এখানে এত সুন্দরভাবে চাষ করা হয়েছে, বেশ কিছু ফুলও হয়েছে। কাল আমরা অটো করে ঘুরেছিলাম, তো আজকে গাড়ি নিয়ে নিয়েছি, আর গাড়িটা বেশ ভালো বেলানো দিয়েছে। আজকে যে বাকি স্পটগুলো রয়েছে সেগুলো পুরো কভার করব। ট্রেন রয়েছে, ট্রেনের অফিসিয়াল টাইম ঠিকঠাক 2:39, কিন্তু ট্রেন লেট রয়েছে, সম্ভবত ওই সন্ধ্যে 6টার মধ্যে ঢুকবে। তো আজকে সারা দিনটাই আমরা পেয়ে যাচ্ছি। তো কালকে আমাদের প্ল্যানে একটু ডিস্টারবেন্স থাকলেও আজকে হয়তো সেটা মেকআপ হয়ে যাবে, যেহেতু আমরা টাইমটা পেয়ে যাব। বাকি স্পটগুলো আমরা কীভাবে ঘুরলাম সেগুলো সবটাই তুলে ধরবো আপনাদের কাছে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঝাড়খণ্ডের একটা জিনিস যেটা প্রশংসা না করে পারা যায় না, সেটা হলো এখানকার রাস্তাঘাট। এর আগে আমরা রাঁচি ট্যুর করেছি, সেখানকারও রাস্তাঘাট কিন্তু দারুণ ছিল। চলে এসেছি হিন্দুস্তান কপার লিমিটেডের কাছে, কিন্তু এখানে কোনোভাবেই নামতে দেওয়া হয় না, তাই এখান থেকেই যতটা দেখার দেখে নিলাম। এবার আমরা এখান থেকে যাব রাতমোহনা, যেটা কিন্তু আপনারা প্রথম দিনই ঘুরে নেবেন, কারণ প্রথম দিন আমাদের ট্রেনটা বড্ড বেশি লেট ছিল। তারপরে গাড়ি না অটো, এটা আমরা ডিসকাস করতে করতে আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল। যদি একটু সময় থাকতো বা আপনারা যদি দুপুরের মধ্যেও পৌঁছে যান, তাহলে রাতমোহনাটা কিন্তু অটো ট্যুরেই রাখবেন। এটা খুব একটা ঘাটশিলা থেকে দূরে না। আমরা মেন রোডটা ছেড়ে দিয়ে একটা সরু রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আজকে সকালে বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও দারুণ। এখানে মাছ ধরা চলছে।
ধরেছে দাদা? সুবর্ণরেখা স্রোত এখানেই হচ্ছে সব থেকে ভালো, যেটা দেখলাম। এটা একটা ভাঙা ব্রিজ, ওই দূরে দেখা যাচ্ছে হিন্দুস্তান কপার, যেটা আমরা পার করে এলাম। আর তার ডাস্ট গুলো সাইডে দেখুন কিভাবে রাখা রয়েছে। ওদিকেও মাছ ধরা চলছে। এটা সুবর্ণরেখা নদী, বর্ষার উত্তাল নদী যদি বলেন তাহলে এই নদীটা দেখলেই বোঝা যাচ্ছে জলের স্রোত কতটা প্রবল। বর্ষার যেহেতু বৃষ্টিটা হয়েছে, আমরা যেহেতু বর্ষা সিজনে এসেছি, মানে আমাদের আসার উদ্দেশ্য ছিল এটাই যে এখানের নদীগুলোকে দেখবো বলে, কারণ এই নদীগুলোতে সবসময় জল থাকে না, তো বর্ষাতে এই নদীগুলোতে মেন। তো ভীষণ স্রোত, আর অনেকে মাছ ধরছে। আর এই নদীতে আগেও বলেছি প্রচুর মাছ আছে এখানে। ব্রিজটা আগে ছিল অনেকটা, কিন্তু মাঝে মাঝে ভেঙে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মাচা মতন করা রয়েছে, জলের স্রোতটা গিয়ে ওখানে ধাক্কা খাচ্ছে। এবার আমরা যাবো একটা ছোট্ট ঝর্ণা দেখতে, যেটা এই সুবর্ণরেখা নদীর একদম ঠিক সামনেই রয়েছে। ওখানে কিন্তু একটু ছোট্ট ট্রেকিং রয়েছে, 1 মিনিট 2 মিনিটের, ওখানে আমরা পৌঁছে যাব। চলুন ওটা দেখাই। এই জায়গাটা কিন্তু একটু সাবধানে, এখানে প্রচুর ভাঙা ভাঙা পাথর রয়েছে, দেখে আসো। খুবই ছোট্ট এক সংকীর্ণ পথ, তবে আলটিমেটলি চলে এলাম। দারুণ ঝর্ণা, তবে এই ঝর্ণাটা হয়তো বর্ষাকালেই পাওয়া যাবে, অন্য সময় এলে এই ঝর্ণাটা খুব একটা স্রোত থাকবে না। তবে বর্ষাকালের রূপটা কিন্তু একদম মন মুগ্ধ করে দেবে। তো আজকের এই প্রথম স্পটটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, এনজয় করছি। আর জায়গাটা এত সুন্দর, প্রাকৃতিক দৃশ্যগুলো এত ভালো যে যেতেই ইচ্ছা করছে না। এই যে আমরা জায়গাটা দেখলাম, নদী আর তার সাথে একটা ছোট্ট ঝর্ণা, এই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা। এটা একটা ফেমাস টুরিস্ট স্পট ঘাটশিলাতে, অবশ্যই আপনারা ভিজিট করবেন। এরপর আমরা একটু কিছু খেয়ে নেবো, কারণ সকালবেলা 8টার সময় বেরিয়েছি হোটেল চেক আউট করে। প্রথমে দেখলাম রামকৃষ্ণ মিশন, আর তারপরে এখানে এখন ঘড়িতে সময় 8:45। তো এবার কিছু খেয়ে নেবো, ব্রেকফাস্ট করবো, তারপর বাকি যে স্পটগুলো আছে সেগুলো কভার করবো। এই যে ঝর্ণাটা দেখছিলাম, এই যে এই নদীটা দিয়ে তৈরি হচ্ছে। রাস্তার দুই দিকে দৃশ্যমান আদিবাসীদের খুব সুন্দর সুন্দর রং করা মাটির বাড়ি। একে তো ঝাড়খণ্ডের খুব সুন্দর রাস্তা, তার উপর দুই দিকের গাছের সারি, দারুণ লাগছে। রাস্তার পাশে একটা ছোট্ট মিষ্টির দোকানে দাঁড়ালাম, এখানে চাও পাওয়া যায়। প্রথমে চাটা খাবো, তারপরে পুরি সবজির অর্ডার দিয়েছি, সেটাও আসবে। আমরা যে রুটটায় আছি, এই রুটটাতে সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট আমরা দেখতে পাইনি, তাই এটাতেই আপাতত ব্রেকফাস্টটা করে নেব। চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট, পুরি আর সবজি, ওই ঘুগনি জাতীয় একটা কিছু। তার সাথে নেবো মালপোয়া, এখানকার নাকি মালপোয়া খুব ভালো। একটু ফুড রিভিউ দাও। মালপোয়া দিচ্ছো পুরিগুলো আটার ভালো, বেশ ভালো। ঘুগনিটা ভালো লাগে, মোটামুটি। ঘুগনি ভালো হয়েছে? হ্যাঁ ঘুগনিটা ভালো, কালকের থেকে বেটার। মালপোয়া এটা হচ্ছে মালপোয়া, এখানকার ফেমাস মালপোয়া। বড় ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। লাগবে আরো? না না, প্রথমে ভেবেছিলাম হয়তো খুব মিষ্টি হবে, খুব একটা মিষ্টি নয়, বেশ ভালোই। এখানে অনেক কিছু খাবারের অপশন রয়েছে।
একটা বিখ্যাত লাড্ডু আপনাদের দেখায়, দেখুন কত বড় লাড্ডু। এই লাড্ডুগুলোর দাম কত হয়? 30 টাকা করে। এই ঝাড়খণ্ডের এই দুদিকে জঙ্গল আর মাঝের রাস্তার এটা একটা আলাদা ফিলিংস দেয়। আর এই দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, ওখানেই আমরা যাব। আমাদের এরপরে স্পট হচ্ছে সিদ্ধেশ্বর পাহাড়, যেখানে কিছুটা ট্রেকিং আছে, ওই 300-400 মিটার মতো ট্রেকিং রয়েছে। আস্তে আস্তে গাড়িটা পাহাড়ের উপরে উঠছে। আর দারুণ সুন্দর একটা ওয়েদার। সিদ্ধেশ্বর পাহাড়ের এটাই হচ্ছে বেস এরিয়া। এখান থেকে সিদ্ধেশ্বর মন্দিরের দূরত্ব 658 মিটার। আগে এই জায়গাগুলো পুরোটাই হেঁটে কভার করতে হতো, অনেকটা উঁচু ছিল, অনেকটা ডিস্টেন্স ছিল। এখন গাড়িটা অনেকটা দূর পর্যন্ত উপরে উঠে যাবে, আর 300 মিটার মতন হাঁটতে হবে। আমরা এখন চলেছি সিদ্ধেশ্বর পাহাড়ের উদ্দেশ্যে। চারিদিকে ঘন জঙ্গল, এখান পর্যন্তই গাড়ির লাস্ট আসবে, এরপর আমাদের হাঁটতে হবে। এন্ট্রি ফিস আছে নাকি? পার্কিং ফিস? এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আর ভিতরে নামের এন্ট্রি হচ্ছে। এই ট্রেকিংটা করতে হবে, তবে এতটা নয়, কারণ আমরা অনেকটা উপর পর্যন্ত চলে এসেছি। ওরা 3জন সামনে রয়েছে, তবে রাস্তা খুব একটা ভালো না, খুব সাবধানে উঠতে হবে। তবে এখানে আসার জন্য এন্ট্রি করতে হয়, নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। তবে একজন এন্ট্রি করলেই চলে, বাকি সবাই যেতে পারবে। আর 30 টাকা নিল টোটাল গ্রুপটার জন্য। এই যে রাস্তার অবস্থা, পুরোটাই পাথুরের রাস্তা, মনে হবে কোনো নদী নেমে গেছে আগে। তবে অবশ্যই আপনারা একটা জলের বোতল আর যদি ছাতা থাকে নিয়ে আসবেন, কারণ বাই চান্স যদি বৃষ্টি চলে আসে, কোথাও দাঁড়ানোর জায়গা নেই, পুরোটাই ভিজতে হবে তখন। তো আমরা জলের বোতলটা মনে করে আনলেও ছাতাটা নিয়ে আসিনি। চারদিকে শালের জঙ্গল, দারুণ কালারফুল একটা এরিয়া। এখন এখান থেকে 235 মিটার উপরে উঠতে হবে। এই জায়গাতে অবশ্যই কিছুটা সময় নিয়ে আসবেন, কারণ তাড়াতাড়ি করে উঠতে পারবেন না, যাদের অভ্যাস নেই। একটু থেকে থেকে রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে। তবে উপরে উঠে নাকি খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, তো ওটার জন্যই উঠছি কষ্ট করে, আপনাদেরকেও দেখাবো। তবে ওয়েদারটা ভালো, সেজন্য হয়তো কষ্ট কিছুটা কম হচ্ছে। আমরা পৌঁছে গেছি সিদ্ধেশ্বর পাহাড়ের মহাদেবের মন্দিরের কাছে। এটাই এই পাহাড়টার টপ। এবার এখান থেকে চারদিকের পারিপার্শ্বিক সৌন্দর্যটা কেমন সেটা দেখি। এইগুলো কিন্তু পাহাড়ের টপে পুরো মাঝখানে রয়েছে এই মন্দিরটি, দারুণ লাগছে। হর হর মহাদেব। সিদ্ধেশ্বর পাহাড় থেকে চারিদিকে সৌন্দর্যটা দেখুন, পুরো নিচেটা দেখা যাচ্ছে। পাহাড়ের চূড়ার মধ্যে মেঘের আলিঙ্গন, আর নিচে বয়ে চলেছে নদী। আমরা এই মন্দিরে একটু পুজো দিলাম, আর এখানকার পুরোহিত যেটা আমাদের বললেন যে এই যে অঞ্চলগুলো আছে এখানে কিন্তু যে কোনো সময় হাতি চলে আসে, এবং এটা মাঝে মাঝে এসে অনেক তাণ্ডবও করে। কি একটা ডাক ছিল, ডাকের আওয়াজ শুনেছেন তো? একা রাস্তা যদি যান, এরকম যদি কিছু ডাকে, আপনি এমনি ভয় পেয়ে যাবেন।
তারপরে এখানে তো কেউ নেই, পুরো ফাঁকা। একটু আগে একটু বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু থেমেছে। তবে এখানে এই পাহাড়ে ওঠার থেকে নামাটা কিন্তু বেশি ডিফিকাল্ট। ভিজে গেছে পুরো রাস্তা, আর পুরো অনেক ঢাল। বিয়ের আগে হাত ধরেছিলাম, বিয়ের পর আর হাত ধরি, বিয়ে মানি তো হাত। আমরা পার করে এলাম 370 মিটার পথ, খাড়াই পথ। উপরে উঠলাম, মহাদেবের পুজো দিলাম, ওখান থেকে পারিপার্শ্বিক সৌন্দর্যগুলো দেখলাম, যেটা আপনারা দেখতে পেলেন। আর এখন আমরা ফিরে আসছি, আমাদের গাড়ি রয়েছে এখানে। তবে একটা কথাই বলবো, রাস্তাটা খুব একটা বেশি নয়, কিন্তু পাথুরের রাস্তা। তো জুতোটা ঠিকঠাক পরে আসবেন। আর পা কিন্তু খুব স্লিপ করবে, কারণ কিছু কিছু জায়গাতে বালি মাটি রয়েছে, একটু বৃষ্টির কারণেই কিন্তু স্লিপ করে যাবে। আর যাদের একটু হাঁটু সমস্যা আছে তারা অ্যাভয়েড করতে পারেন, আর না হলে মোটামুটি সবাই উঠতে পারবে। কিছু জায়গায় একটু চড়াই বেশি রয়েছে, একটু ধরে ধরে উঠলে ওঠা যাবে। আমার খুব ভালো লেগেছে, বেশ একটু অ্যাডভেঞ্চার টাইপ। উপরে তো বাবা মহাদেবের মন্দির আছে, সেটা খুব সুন্দর, আর উপর থেকে ভিউ জাস্ট অসাধারণ। আমার তো কষ্ট হচ্ছিল খুব, তারপর ঠিক আছে। এখন আমি একটা জিনিস নিয়ে এসেছি ওখান থেকে, সবার অলক্ষ্যে একটা পাথর, এটা আমি বাড়ি নিয়ে যাব। পাথরটা ভালো লাগলো, নিয়ে এসেছি। তবে রাস্তাটা বেশ কঠিন আছে, তবে ধীরে সুস্থে করতে হবে, হাঁটতে হবে, বেশি তাড়াহুড়ো করবেন না। ধীরে সুস্থে হলে আপনারা ঠিকঠাকভাবে একদম পৌঁছে যাবেন। তবে জলের বোতলটা কিন্তু অবশ্যই রাখতে হবে। আর সব থেকে আমার ভালো লেগেছে যদি বলেন, তাহলে ওই ডাকটা, ওই যে ঝিঝির ডাক ছিল, মানে দারুণ। এবার আমাদের গন্তব্য জাদুঘরে অবস্থিত রঙ্কিনী মাতা মন্দির। এখন আমরা পাস করছি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়ে। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, ভারতের একমাত্র জায়গা যেখান থেকে ইউরেনিয়াম উত্তোলন করা হয়। জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড, তাই ভিতরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সামনের দিকে আর একটা গেট রয়েছে, সেটাও দেখাবো। আর উল্টো দিকে রয়েছে এখানকার স্টাফ কোয়ার্টারগুলো। এই যে বড় পাহাড়ের মতন অংশটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ঘেরা রয়েছে। এর পিছন দিকেই এখান থেকে যে উত্তোলন করার পর যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো হয়, সেগুলো ওখানে ফেলা হয়। আর এই সামনেটাই রয়েছে চ্যানেলটা, যেখান দিয়ে ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে নিয়ে যাওয়া হয়। আর এটা হচ্ছে একটা গেট পিছন দিকের। আমরা এসে পৌঁছেছি জাদুঘরার রঙ্কিনী মাতার মন্দিরে। এটা সব থেকে পুরনো রঙ্কিনী মাতার মন্দির। এখানে সবাই মানত করে নারকেল বেঁধে যায়, এরকমই রীতি রয়েছে। আর এই হচ্ছে মন্দিরটি। রঙ্কিনী মাতা মন্দিরের সাথে সাথে এখানে গণেশ এবং মহাদেবের মন্দিরও রয়েছে। মন্দিরের কাছেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির, যেখানে আজ একটা বিবাহ সম্পন্ন হচ্ছে। এখানে আদিবাসীদের একটা কিছু হচ্ছে, মাদলের তালে তালে সবাই চলেছে। আমরা এসে পৌঁছেছি এখন গালুরি ড্যামে। এটা সুবর্ণরেখা নদীর উপরে তৈরি এই ড্যামটা। ম্যাক্সিমাম গেটই বন্ধ রয়েছে, তবে ওই দিকে একটা গেট দেখতে পাচ্ছি চালু রয়েছে। তো আমরা ওদিকেও যাবো, ওখানে গিয়ে দেখাবো। আপাতত এদিকের হাইটের তারতম্যটা দেখুন। ওই দিকে রয়েছে জল, আর এই দিকে জলের হাইট দেখুন, কতটা পার্থক্য দুটো জলের হাইট। আর একদম ওই থালে আর এই যে কিন্তু ওই দিকের একটা গেট খোলা রয়েছে, ওখানটা আমরা যাব। আর এইদিকে সুবর্ণরেখা বয়ে গেছে, জল নেই যেহেতু আটকানো রয়েছে। ড্যাম থেকে মাছ ধরে এখানে সেটা বিক্রি হচ্ছে। কুমির মাছ রয়েছে, ওইদিকে পাহাড়, আর এখানে বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে। চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা। যেখানেই দেখাচ্ছি সেদিকেই পাহাড়। বর্ষার রূপকে যদি ভালো করে এনজয় করতে চান, তাহলে অবশ্যই ঝাড়খণ্ডটা সম্পূর্ণভাবে ঘুরতে হবে। ঝাড়খণ্ডের দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। একটা মিনি ড্যাম রয়েছে, আর এই যে জলটা ফ্লো হচ্ছে, এটা উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। সত্য দিকে যাচ্ছে। একটা লগেট খোলা আছে, কিন্তু আমাদের কিছুটা হাঁটতে হবে।
লক গেটটা পুরোপুরি লাস্ট গেট নয়। ও এখান থেকে ভিউটা দেখুন, পাহাড়, নদী, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বেশ জোরে বৃষ্টি এসে গেছে। আপনারা অবশ্যই বর্ষাকালে ঘাটশিলা ট্যুর করলে অবশ্যই একটা ছাতা নিয়ে আসবেন। আমরাও নিয়ে এসেছি, কিন্তু ব্যাগের মধ্যে রাখা রয়েছে। আসলে কাল থেকে মেঘলা করেছিল, বৃষ্টি হয়নি। এখানে এসেই প্রথম বৃষ্টি পেলাম। তবে ঝিরিঝিরি হচ্ছে, খুব যে জোরে পড়ছে তা বলবো না। আমাদের গাড়ি একটু দূরে দাঁড়িয়ে আছে। এখানেও কিছু মাছ বিক্রি হচ্ছে, তবে সব মাছ যে টাটকা তা নয়। কিছু কিছু মাছ কিন্তু বেশ 2-1 দিনের পুরনো। তবে এখানে যদি ভেজে দেওয়ার ব্যাপার থাকতো তাহলে খুব ভালো হতো, হয়তো অনেকে খেয়ে নিত। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে নম্বর 18 দিয়ে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি মাতা বৈষ্ণব দেবী টেম্পলে। মন্দিরটা হচ্ছে এইটা, ভালো করে মন্দিরটা দেখাই। মন্দিরের মূর্তিগুলো খুব সুন্দর, মনে হবে অনেকক্ষণ তাকিয়ে বসে থাকি। এখন রাস্তা দিয়ে চলেছি ঘাটশিলার অপর একটা দিক, বুরুডির দিকে। আর এই রাস্তাতেই আমাদের পড়ছে ফুলডুংরি পাহাড়, এই বাঁ দিকেই। আর এই পাহাড়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা পাথরের ওপরে বসে বিভিন্ন রকমের উপন্যাস লিখতেন। বাট আমরা নামবো না, আমরা সোজা চলে যাবো, যেহেতু আমাদের ট্রেন রয়েছে বিকালে। যদিও ট্রেনটা লেট রয়েছে, কিন্তু আগে আমাদের মেন আকর্ষণ যে বুরুডি আর ধারাগিরি ফলস, তো আমরা সেটা দেখব। বুরুডির রাস্তা ধরতেই চারিদিকের ছোটো ছোটো পাহাড়ের চূড়াগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমরা চলেছি একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে, আর দুই দিকেই আদিবাসীদের সুন্দর সুন্দর মাটির বাড়ি চোখে পড়ছে। আর এই জায়গাটা দেখুন, পাহাড় আর মেঘ যেন মিলেমিশে একাকার। পৌঁছে গেলাম বুরুডি লেকের কাছে। এই যে পাহাড়গুলোর নিচেই রয়েছে বুরুডি লেক, আমরা যাব ওখানে। তার আগে এখানে দুপুরে লাঞ্চের জন্য অর্ডার দিতে হবে। এখানকার দেশি মুরগি কিন্তু আপনারা মিস করবেন না, এটা খুবই ফেমাস। আমি সেটা জেনেই এসেছি, তাই আজ আমরা এখানে দেশি মুরগিই ট্রাই করব। তার আগে ভিতরটা যাই, কীরকমভাবে রান্না হয় সেটা দেখি। একটু আসছি হ্যাঁ ভেতরে। কাঠের চুলাতে রান্না, এখানে মাংস যারা বলেছে সে অনুযায়ী রেডি হবে। কত করে দাদা? ক পিস মাংস থাকবে? 4 পিস মাংস, সাথে ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, আলু ভাজা। আচ্ছা, তা দেশি তো? মোরগ তো? মোরগ না মুরগি? মোরগ, হ্যাঁ। ও হ্যাঁ, ওই বাঁধাটা লাগবে। দেখাই উঠেছে। এই মোরগটা আমরা পছন্দ করেছি। আমরা এসে গেছি বুরুডি লেকে, তবে এখন লেকটা দেখবো না। এই যে খাবারের দোকানটা দেখছেন, এখানে এখন অর্ডার দিয়ে দেবো, কারণ এখানে সিস্টেম হচ্ছে আগে থেকে অর্ডার দিয়ে দিতে হবে। আর 4 পিস দেশি মুরগির মাংস সহ টোটাল যে ভাতের থালি, সেটার দাম হচ্ছে 250 টাকা করে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এবার আমরা যাব ধারাগিরি ফলস দেখতে। তারপর ধারাগিরি ফলস দেখে এখানে খাওয়া দাওয়া করে বুরুডি লেক দেখে তারপর আমাদের ট্রেনের জন্য ঘাটশিলা স্টেশনে রওনা দেবো। যেখানে খেলে যাচ্ছি না দাদা, হ্যাঁ, ওখানে গাড়ি পুরা অবধি যায় না, ঠিক আছে? গাড়ি রাখতে হবে, আর ওখান থেকে একটু হাঁটতে হবে, মোটামুটি 15 মিনিট মতন হাঁটতে হবে। এই জায়গা থেকে লেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা লেকের পাশ দিয়েই চলেছি ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। ওহ দারুণ, কি সুন্দর সবুজে ভরা প্রকৃতি। চলুন এনজয় করতে করতে চলি ধারাগিরি ফলসের দিকে। আমরা বুরুডি লেক দেখে ওখান থেকে যাচ্ছি ধারাগিরি ফলস। রাস্তা দিয়া দারুণ সুন্দর রাস্তাটা। আর একটা সিমেও আমাদের নেটওয়ার্ক নেই, পুরো আউট অফ নেটওয়ার্ক, মানে একদম নেচারের কোলে একদম চলে এসেছি। অন্যান্য টুরিস্ট স্পটগুলোর মতো এখানে কিন্তু অত লোকজন পাবেন না। একাকিত্বে সুন্দর করে ঘোরার জন্য, প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু একটা দারুণ জায়গা। আমরা এখন চলেছি ধারাগিরি ফলসের দিকে। এই যে দিদি আছেন, দিদি আমাদেরকে গাইড করে নিয়ে যাবেন।
এখানে যে পাশের গ্রামের মহিলারা রয়েছেন, ইনারা এখানে এসে গাইড করে ধারাগিরি ফলসে নিয়ে যান। মোটামুটি 15 মিনিটের ট্রেক রয়েছে। রাস্তাটা কেমন আমি গিয়ে আপনাদের অবশ্যই জানাবো। এখানে যে গ্রাম রয়েছে তাদের সেরকমভাবে কোনো জীবিকা নেই। এই সিজন টাইমে বা টুরিস্টরা এলেই এখান থেকে ওনারা 60 টাকা কি 50 টাকার বিনিময়ে এই গাইড দিয়ে নিয়ে যান। তো সেজন্যই বলছি আপনারা যারা আসবেন অবশ্যই ইনাদেরকে গাইড হিসাবে নেবেন, ইনাদেরও সুবিধা হবে আর আপনারও একটা অচেনা রাস্তা চলতে অনেকটা হেল্প হয়ে যাবে। একটা ছোট্ট জলধারা, এর কাছ দিয়ে যেতে হবে। ওখানে একটা ব্রিজ মতো রয়েছিল। আরে এসো। জল হয়ে গেলে তখন ওই সাঁকোটা দিয়ে আচ্ছা আচ্ছা, যখন এখানে জল বেড়ে যাবে তখন এই সাঁকোটা দিয়েই পার হতে হয়। অপূর্ব সুন্দর। এখানে কোনো নেটওয়ার্ক নেই, তো আপনি যদি এখানে কিছুটা সময় বা কিছুদিন যদি অফিস কাছারি থেকে দূরে একটা নির্জন এলাকায় সুন্দর এক পাহাড়ি ভিউয়ের মাঝখানে সময় কাটাতে চান, তাহলে এই জায়গাটা হবে পারফেক্ট প্লেস। তবে এখানে কোনো থাকার জায়গা নেই। একটু আগে একটা রিসোর্ট দেখলাম নতুন হয়েছে, ওই রিসোর্টটায় থাকা যায়। তবে এই জায়গাটা একটা আলাদা মাধুর্য তো রয়েছে। তবে রাস্তাটা পাহাড়ি নয়, নর্মাল রাস্তা। সুন্দর আবহাওয়ার সাথে সাথে যদি বিশুদ্ধ অক্সিজেনের স্বাদ নিতে চান তাহলে এই জায়গাটা অবশ্যই আসতে হবে। এখানে কি হাতি টাতি বেরোয়, বার হয়? আচ্ছা, এখানে হাতিও বের হয় রাত্রে। এখানে হাতির 30-40 হাতি আছে। মাঝে মাঝে মনে হচ্ছে রাস্তাটা বুঝি এই শেষ হয়ে গেল, কিন্তু না, জঙ্গলের ফাঁক দিয়ে আবারও এক সরু রাস্তা উকি দিচ্ছে। এই যে একটা ছোট্ট রাস্তা, রাস্তাটা চড়াই নয়, সোজা রাস্তা, কিন্তু বেশ সুন্দর। এখানে আমাদের গাইড দিদি বলছে যে এই জঙ্গলে ময়ূর আছে, তবে পাহাড়ের একটু উপরের দিকে থাকে। সিজনের সময় ওরা মাঝে মাঝে নাবে। হরিণ আছে, হরিণ, বনমোরগ, বনশুয়োর। আমরা প্রায় পৌঁছেই গেছি ওয়াটারফলসের কাছাকাছি। এখানে একটা ছোট্ট জলধারা চলে যাচ্ছে, জলটা বেশ ঠান্ডা। প্রাকৃতিক একটা ঝর্ণা, আর তার সাথে সাথে এই পাথরগুলো যেভাবে রয়েছে অসাধারণ। মানে বলে না পয়সা বসুল, ওরকম টাইপের পয়সা বসুল দৃশ্য আমরা কিন্তু দেখলাম। তবে এখানেও কিন্তু সেই আমাদের মানুষের একই রোগ, বোতল, প্লাস্টিক বোতল এখানেও পড়ে রয়েছে। এগুলো সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাভয়েড করবেন। এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে যাতে নষ্ট না হয় তার দিকটা দেখবেন। আমার কাছে ওই যে বললাম পয়সা বসুল, ঘাটশিলা ট্যুরের পয়সা বসুল। আমাদের অনেক রকম সমস্যা ছিল। আমরা যে দিন আসবো ভেবেছি সেই দিনটা 2বার ক্যান্সেল করেছি। তারপরে যেদিন আসবো ঠিক করলাম সেদিনের ট্রেন লেট ছিল, এত আমি অন্য ট্রেনে এসেছি। তারপরেও আমরা ঘাটশিলা আগের দিন ঢুকেছি, প্রায় তখন বাজে 4:30। তারপরেও আমরা আশা ছাড়িনি। সেদিন কাল আমরা কিছু ট্যুর করে আজকে বাকি ট্যুরটা কমপ্লিট করে যখন এই দৃশ্য দেখছি আর তার সাথে পাহাড়ের যে দৃশ্যটা দেখেছিলাম, তো আমাদের মনে হচ্ছে যে আমাদের এই ট্যুর সার্থক হয়েছে। আমাদের দিদি যিনি আমাদেরকে গাইড করে নিয়ে গিয়েছিলেন, এই ধারাগিরি ফলসে আরও অনেক কিছু দেখানোর ছিল, অনেক কিছু বলার ছিল, পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। সবাইকে একটা করে দিই। পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করবে। এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো এই ধারাগিরি ফলসে আসবেন, একটু পারলে খাবার নিয়ে আসবেন। মানে আমরা তো নর্মালি এসেছি, আমরা জানতাম না, তো আমাদের কাছে যা ফুডস প্যাকেট ছিল, এই ধরুন কেক, বিস্কিট, চিড়ে ভাজা, সেগুলো সবই দিয়েছি। তবে আমার কাছে মনে হয়েছে এটা একটু কম ছিল। তো আপনারা যারা আসবেন আমি বলে দিলাম
যদি কিছু খাবারের প্যাকেটস নিয়ে আসতে পারেন এখানকার বাচ্চাগুলোকে যদি দেন না আপনাদের খুব ভালো লাগবে। আর ওরা সত্যিই ওদের দরকার, মানে ওরা খুব নিডি। এবার আমরা লাঞ্চ করে নেবো। এই সেই স্পেশাল দেশি মুরগির মাংস, ওই যে মুরগিটা দেখেছিলাম ওই মুরগিটা, কালারটা ম্যাচ করে গেছে। পৌঁছে গেছি বুরুডি লেকে, বেশ বড় লেক। চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে লেক, মানে প্রচুর জল রয়েছে। আগে মনে হচ্ছে বোটিং হতো, এখন বোটগুলো রাখা আছে, কিন্তু এখন কোনো রকম কাউকে দেখতে পাচ্ছি না বোটিং করার জন্য। ড্রাইভার দাদা বললো যে বোটিং এখন বন্ধ আছে, বর্ষাকাল বলেই হয়তো। তো আপনারা যদি বোটিংয়ের সুযোগ পান তো ওই জায়গাটা করে অবশ্যই বোটিং করবেন, দারুণ লাগবে। ওই দিকের পাহাড়গুলোতে মেঘ চলে আসছে, এটা একদম সবথেকে কাছের পাহাড়। আর এই দিকেও রয়েছে একটা পাহাড়। আর ওই যে দোকানগুলো রয়েছে এখানেই অর্ডার দিয়ে যেতে হবে। আমরা এই দেশি মুরগির আর মাংস আর ভাতটা খেলাম, ভাত সাথে ডাল টাল এগুলো সবই কিছু দিয়েছিল, আপনারা দেখলেন। খাবারের টেস্ট একদম নর্মাল ঘরোয়া টেস্ট যেমন হয় সেরকম, বেশি মশলা ফসলা দিয়ে রান্না কিন্তু হচ্ছে না। তবে দেশি মুরগির যে প্রপার একটা টেস্ট সেটা কিন্তু পাবেন, আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন। আমরা পৌঁছে গেছি আজকে লাস্ট স্পট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। আমরা কালও এসেছিলাম, কাল দেরি করে আসার জন্য আমরা এন্ট্রি করতে পারিনি। আজ কিন্তু আমরা ঠিকঠাক টাইমেই চলে এসেছি। ওনার জীবনের বেশ কিছু অধ্যায় এখানে তুলে ধরা হয়েছে ছবি এবং লেখার মাধ্যমে। তারাদাস মঞ্চ বা অপুর পাঠশালা, এখানে একটা পাঠশালাও চলে। এই যে অপু দুর্গার একটা পিকচার এখানে দেখতে পাবেন। এখানে কিছু বিখ্যাত বইয়ের ছবিও রয়েছে। এই বাড়িটা লোকাল কিছু লোকজন কমিটির মাধ্যমে সংরক্ষণ করে রেখেছেন এবং বিভিন্নভাবে সাজিয়ে রেখেছেন, যাতে জেনারেশন পর জেনারেশন আমরা এইগুলোকে দেখতে পাই। বলছি আমার নাম গৌতম, ঘাটশিলাতে আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস যত ট্যুরিস্ট আসে কলকাতা থেকে আমি সাইড সিনে ঘুরাতে নিয়ে যাই। আর এখানে আসলে যদি গাড়ি দরকার হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 6204499052। দাদার সাথে আমরা খুব ভালো ঘুরেছি, তো আমরা রেকমেন্ড করবো দাদার সাথে কথা বলে ভাড়া টাড়া কী হবে সব কিছু কথা বলে তারপর আপনারা বুক করতে পারেন। কিন্তু দাদা ঘোড়ায় খুব ভালো, আর গাড়িটা ছিল ব্যালেনো। এছাড়া আপনার কোনো গাড়ি আছে? হ্যাঁ, আর্টিকা আছে, সুমো গোল্ড আছে। আর্টিকা, সুমো গোল্ড সবই রাখা আছে, যেমন আছে ডিজায়ার। যেমন আপনার লোক থাকবে সেই হিসাবে গাড়ি বলবেন, ওরা কিন্তু প্রোভাইড করে দেবে। আমাদের ঘাটশিলা ঘোরা কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 4:40। ট্রেন ছিল 2:37, কিন্তু এই ট্রেন কোনো দিন টাইমে আসে বলে আমার মনে হয় না। আমি অনেক দিন চেক করেছি, তো এটা দেখাচ্ছে এখন 6টার সময়, 6:15 করে আসবে। তো আমরা এখন কী করবো না, একটু ওই ঘাটশিলার ছোটো যে মার্কেট রয়েছে সেরকম কিছুই নেই, অল্প স্বল্প কিছু দোকানপাট রয়েছে, ওখানে একটু আমরা ঘোরাঘুরি করবো, তারপরে স্টেশনে গিয়ে বসবো। ট্রেন যখন আসবে তখন উঠে পড়বো। এই হয়েছে প্ল্যান। আমরা কাল লেট করে এসেছি বটে, কিন্তু খুব ভালো করে ঘুরতে পেরেছি। আর একটা প্ল্যান আপনাদের বলে দিচ্ছি, ওইভাবে যদি ঘোরেন তাহলে সুবিধা হবে, আপনাদের টাকাও বাঁচবে আর পুরোটা এক্সপ্লোরও করতে পারবেন। প্ল্যানটা হলো, প্রথম দিন যেদিন আপনি আসছেন সেই দিন যদি ট্রেন লেট থাকে তাহলে লোকাল যে অটো রয়েছে, লোকাল অটো করে ঘুরে নিন। ছোটোখাটো যে কাছের স্পটগুলো রয়েছে যেগুলো দেখলেন আপনারা ভিডিওতে, সেগুলো ঘুরে নিন। আর দ্বিতীয় দিন অবশ্যই একটা গাড়ি ভাড়া করে নেবেন, কারণ গাড়ি ভাড়া না হলে অত দূরে দূরে স্পট আপনি কমফোর্টেবলি ঘুরতে পারবেন না, বা সময় অনেক বেশি লেগে যাবে। তো সেই জন্যই প্রথম দিন অটোতে ঘুরবেন এবং দ্বিতীয় দিন গাড়িতে ঘুরবেন। অটোতে ঘুরলে খুব জোর খরচ পড়বে আপনার 400 থেকে 500 টাকা। ওখানে আপনি 5-6টা স্পট কভার করতে পারবেন। আর বাকি যে 10টা স্পট আছে দূরে দূরে, সেটা গাড়িতে ঘুরলে একদিনে ওই 2500 টাকা মতো পড়বে। তবে একটু বার্গেনিং করতে হবে, তাহলে হয়তো ওটা 2200-2300 চলে আসতে পারে। আর যদি দুদিনই গাড়ি নেন তাহলে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যাবে। আর দুদিনই যদি অটো নেন তাহলে খরচ হয়তো কম পড়বে, কিন্তু কমফোর্টেবলি ঘুরতে পারবেন না, কারণ অনেক জায়গা অনেক দূরে দূরে আছে। 7:05 আমাদের ট্রেন ছেড়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ইউজফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।